সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13-এর অঙ্কগুলো নিয়ে। আজকে কিন্তু আমরা করব ভেদের অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু ভালো করে এখানে দেখো। আজকের কিন্তু আমরা করব 7-এর দাগ। এখানে দেখো ভালো করে 7, 8, 9, 10 এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে পুরো আলোচনা করেছিলাম কত দাগ পর্যন্ত, 6 দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো না যদি দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা দেখে নাও। আগে পার্ট 1 আর পার্ট 2 এর অঙ্ক দেখা কমপ্লিট করো, তারপরে কিন্তু পার্ট 3 এর অঙ্ক দেখা স্টার্ট করো। যদি প্রথমেই পার্ট 3 এর অঙ্ক দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 7-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 7-এর দাগের 1 থেকে। তো দেখো 7-এর দাগের 1-এ কি বলে দিয়েছে, দেখো 7-এর দাগের 1-এ বলে দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসাস এ বি হলে প্রমাণ করি যে a প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা আগের পার্টেই করেছো, পার্ট 2-তে। তো দেখো আমরা স্টার্ট করে ফেলবো অঙ্কটা। প্রথমে আমরা এই অংশটা না যা আছে আগে দেখে দেখে টুকবো, ঠিক আছে। এই অংশটায় দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে দেখবে কি লেখা রয়েছে ভ্যারিসাস এ বি, তাই তো। এবারে তোমরাই বলো ভ্যারিসাস তুলতে গেলে কি করতে হয়। দেখো ভ্যারিসাস তুলতে গেলে আমাদেরকে কি করতে হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন লিখতে হয় এবং এখানে সমান চিহ্ন দিতে হয় এবং একটা ধ্রুবককে ধরে নিতে হয়, যাকে আমরা কি ধরে নিলাম কে, ইন্টু এ বি যেমন আছে আছে। আর কে ধরে নিলেই তোমাদের কিন্তু লিখতে হবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতেই হবে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো এবারে তোমরা, তাহলে দেখো এবারে আমরা কি করব, দেখো এ বি কে এর সাথে কি রয়েছে, গুণ রয়েছে। দেখো কে ইন্টু এ বি, তাহলে এ বি যদি সমান চিহ্নের এই দিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, তাহলে সমান চিহ্নের এই দিকে আসলে কি হয়ে যাবে তোমরাই বলো। দেখো এখানে রয়েছে ইন্টু গুণ চিহ্ন, তাহলে এই দিকে আসলে কি হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু ভাগ। তাহলে এ বি কোথায় বসবে, নিচে বসবে। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে এ বি ছিল গুণ, এই সাইডে চলে এসে হয়ে গেল ভাগ, আর এই দিকে কে যেমন আছে কিন্তু আমরা ঠিক তেমনই লিখবো। এইবারে এর পরের লাইনটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে, খুব ভালো করে। দেখো এখানে কি করব বলো তো, দেখো এইখানে কে, তার নিচে তো কিছুই নেই, তো কিছু নেই মানে কি রয়েছে, 1 রয়েছে ধরে নেব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তো, ভগ্নাংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। তো এই ভগ্নাংশটার দেখো হরে কত রয়েছে এ বি, মানে নিচে কত রয়েছে এ বি, আর এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 1। এবারে দেখো এই ভগ্নাংশের হরে এবং এই ভগ্নাংশের হরের সাথে, এই দুটো ভগ্নাংশের হরের সাথে আমরা কি করব বলো তো, 2 গুণ করব। 2 গুণ করব, কেন করব, 2 কেন গুণ করছি তার কারণ দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে যদি আমি 2 আনি তাহলে কি হয়ে যাবে, 2 যদি আমি আনি তাহলে দেখো হবে কিন্তু 2ab। দেখবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় না, তাই জন্য কিন্তু আমি সূত্রের জন্যই কিন্তু আমি এখানে 2 আনছি, ঠিক আছে। তাহলে একইভাবে আমি যদি এইখানেও 2 আনি কত হবে, একের সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2 একে 2, তাহলে একেবারে আমি 2 লিখছি, ঠিক আছে। তাহলে দেখো এই ভগ্নাংশের নিচে আমি 2 আনলাম আর এই ভগ্নাংশের নিচে আমি কিন্তু 2 আনলাম। তাহলে এইখানেও কিন্তু লিখতে হবে যে উভয় পক্ষের ভগ্নাংশের হরকে 2 দিয়ে গুণ করে পাই, 2 দিয়ে গুণ করে পাই, এটা কিন্তু লিখতে হবে, গুণ করে পাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে উভয় পক্ষের ভগ্নাংশে আমরা কি করলাম, হরকে 2 দিয়ে গুণ করলাম। এইবারে আমরা করব কিন্তু যোগভাগ প্রক্রিয়া। আগের ভিডিওতেই তোমরা জেনেছো যে যোগভাগ প্রক্রিয়া কেমনভাবে করতে হয়। প্রথমে দাগ কাটবো, ওপরে যেটা লেখা আছে আগে দেখে দেখে টুকবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দেখা যে নিচে 2ab রয়েছে, এটাকে আমরা কোথায় লিখবো, এই সাইড করে লিখবো, ঠিক আছে। ওপরে যোগ চিহ্ন, নিচে বিয়োগ চিহ্ন। এবারে এই জায়গাটাতে আমরা কি বসাবো, এই ফাঁকা ঘরটাতে নিচে যেটা রয়েছে, দেখো নিচে কি রয়েছে 2ab, তাহলে আমরা এই ঘরটাতেও কি লিখবো, লিখবো কিন্তু 2ab। আবার দেখো এই ফাঁকা ঘরে আমরা কি বসাবো, ওপরে যেটা রয়েছে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু, ঠিক আছে।
আবার দেখো এই দিকেও আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে দেখো কে যেমন রয়েছে রয়েছে এই যে দুইটাকে আমরা এই সাইড করে বসাবো। তাহলে ওপরে যোগ নিচে বিয়োগ, ওপরে আমরা কি লিখবো নিচে যেটা রয়েছে 2টা, আর এখানে আমরা কি লিখবো ওপরে যেটা রয়েছে কে। পাশে কিন্তু অবশ্যই কিন্তু লিখবে তোমরা যোগভাগ প্রক্রিয়া। যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো যোগভাগ প্রক্রিয়া। তাহলে এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখো, খুব ভালো করে তোমরা কিন্তু বুঝবে। দেখো এখানে কি লেখা রয়েছে এ স্কোয়ার, তারপরে দেখো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদিও একটু মানে আলাদা আলাদা করে সাজানো রয়েছে, ওলট পালট অবস্থাতে রয়েছে, কিন্তু তবু ভালো করে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি এখানে কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, বোঝা গেল। আবার দেখবে এখানে খুব ভালো করে এবারে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবারও দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হলো কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর দেখো এই দিকে যেমন আছে থাক কে প্লাস 2, আবার দেখো এখানে কি লেখা রয়েছে কে মাইনাস 2। এইবারে দেখো এইখানে এ প্লাস বি এর মাথাতে দেখো কি রয়েছে স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা যদি সমান চিহ্নের এই দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে স্কোয়ারের উল্টো রুট হয়ে যাবে, তাই না। আবার দেখো এখানে এ মাইনাস বি এর মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, সেটাও যদি সমান চিহ্নের এই দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে কত হচ্ছে খুব ভালো করে দেখবে। দেখো এইখানে দেখো রয়েছে তাহলে কি এ প্লাস বি, ঠিক আছে। নিচেও দেখো কি লিখবো তাহলে আমরা, নিচে আমরা লিখবো কিন্তু এ মাইনাস বি, ওকে। এইবারে দেখো এই যে স্কোয়ার দুটো সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে যাবে কিন্তু রুট হয়ে যাবে। তাহলে দেখো কে প্লাস 2 বাই কে মাইনাস 2 যেমন আছে। তাহলে এই যে এই স্কোয়ার আর স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে গেল রুট হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এইবারে আমি যতটুকুনি অংশকে বক্স করব ঠিক ততটুকুনি অংশকে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আমি এই যতটুকুনি অংশকে বক্স করছি, আচ্ছা বক্স করবার দরকার নেই, পরে বক্স করব। আগে দেখো এই যে দাগটা, এই দাগের দেখো নিচে কি রয়েছে এ মাইনাস বি, দেখতে পেয়েছো দেখো এ মাইনাস বি। তাহলে দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমি এই দিকে দাগ কেটে করছি। তাহলে দেখো এ প্লাস বি, ঠিক আছে। তাহলে দেখো দাগের নিচে রয়েছে এ মাইনাস বি, তাহলে এটা যদি সমান চিহ্নের এই দিকে চলে যায় কি হয়ে যাবে কিন্তু গুণ হয়ে যাবে। আর দাগের এই দিকে দেখো কি রয়েছে, এই দিকে দেখো রয়েছে, আমি আগে টুকে নিই, রুট দেখো রয়েছে কে প্লাস 2 আর বাই কি কে মাইনাস 2, তাই তো। এইবারে দেখো এই যে এ মাইনাস বিটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না। এইবারে দেখো আমি যতটুকুনি অংশকে বক্স করব খুব ভালো করে দেখবে। দেখো এই যে খুব ভালো করে দেখবে এই অংশটা, যতটুকুনি অংশকে আমি বক্স করছি এই অংশটাকে আমরা কি বলি কিন্তু ধ্রুবক। কেন ধ্রুবক বলছি, এই যে বক্সটুকুনি করলাম এই বক্সের মধ্যে দেখো কে রয়েছে, তাহলে আমি বলেছি যে ভগ্নাংশের মধ্যে কে ঢুকে রয়েছে সেই পুরো ভগ্নাংশটাই ধ্রুবক, ঠিক আছে। যে ভগ্নাংশের মধ্যে কে ঢুকে রয়েছে সেই পুরো জায়গাটাই হয়ে গেল কি ধ্রুবক। তাহলে এই পুরো অংশটা কি ধ্রুবক। এইবারে আমি যদি এই ধ্রুবক অংশটাকে তুলে দিতে চাই, এখান থেকে বাদ দিয়ে উড়িয়ে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ধ্রুবক তুলতে গেলে আমাকে কি করতে হয় এ প্লাস বি ভ্যারিসাস, আর কিন্তু সমান চিহ্ন দেবে না, ভ্যারিসাস তারপরে আমরা কি লিখবো এ মাইনাস বি। তাহলে দেখো এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখো এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি, দেখো প্রমাণ হলো এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখানে আমরা কি লিখবো প্রমাণিত, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 7 দাগের দুয়েরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্রথমেই আমরা বইতে যেটা রয়েছে সেটাকে আগে দেখে টুকি। দেখো কি বলে দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবারে দেখো এই ভ্যারিসাসটাকে যদি তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয় তোমরা সবাই জানো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে হয় এবং ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন দিতে হয়, ঠিক আছে। দিয়ে এখানে ধ্রুবক লিখতে হয়, আবার এই অংশটাকে লিখতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। এবং ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে দেখো এখানে আমরা লিখবো কি কে হলো অশূন্য, কে হলো কি লিখবো অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে কিন্তু আমাদের সব অঙ্কেই কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে দেখো কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা গুণ রয়েছে, কে এর সাথে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কী রয়েছে গুণ রয়েছে। তাহলে যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান চিহ্নের এই দিকে আসে মানে বাঁ দিকে আসে তাহলে কি হবে, দেখো ওপরে এমনিতেই দেখো রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে দেখো নিচে এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা তো গুণ রয়েছে, এই দিকে আসলে কি হবে নিচে বসবে এক্স কিউব মাইনাস কী হবে ওয়াই কিউব। তাহলে এই জায়গাটাতে দেখো কি পড়ে থাকবে কেবলমাত্র কে পড়ে থাকবে। এইবারে আমরা কি করব দেখো এখানে দেখো কে এর নিচে তো কিছু নেই, তার মানে আমি ধরে নেব এক রয়েছে, ঠিক আছে। এবারে আমরা ঠিক ওই আগের মতো যোগভাগ প্রক্রিয়া করব, খুব ভালো করে দেখবে যোগভাগ প্রক্রিয়া। দেখো দাগ কাটবো, ওপরে দেখো কি লেখা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর দেখবে নিচে দেখো কি লেখা রয়েছে সেটাকে এই সাইড করে লিখবো, হ্যাঁ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে ওপরে কি প্লাস নিচে মাইনাস, তাহলে ওপরের ঘরে কি লিখবো এই যে নিচে যেটা রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে আমরা নিচে কি লিখবো ওপরে যেটা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বোঝা গেল, প্লাস সমান চিহ্ন দেব। তারপরে দেখো এখানে ওপরে কত রয়েছে কে, একটাকে আমরা কি করবো এই সাইড করে লিখবো, উপরে যোগ নিচে বিয়োগ, উপরে আবার এক লিখবো নিচে এই কেটাকে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো লিখবো কিন্তু যোগভাগ প্রক্রিয়া, লিখবো কিন্তু যোগভাগ প্রক্রিয়া। তারপরে আমরা কি করব যোগভাগ প্রক্রিয়া তো লিখবো, এবারে আমরা ব্র্যাকেট তুলবো। তাহলে দেখি ব্র্যাকেটটা তুললে কি হচ্ছে, দেখো ব্র্যাকেট তুললে এখানে দেখো প্রথমেই দেখো রয়েছে কি এক্স কিউব, তারপরে দেখো কি রয়েছে ওয়াই কিউব যেমন আছে শুধু দেখে দেখে জাস্ট আমরা টুকবো, তারপরে দেখো রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেমন আছে আছে। এবারে নিচের অংশটাতে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস, তারপরে দেখো কি রয়েছে এখানে এক্স কিউব। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে যখন ব্র্যাকেটটা তুলছি না খুব ভালো করে দেখো, দেখো এই মাইনাসে আর এই মাইনাসে এই জায়গাটাতে কি হবে প্লাস, বোঝা গেল। আবার দেখো এখানে কি রয়েছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো দেখো এবারে আমরা কাটাকুটি করব, কি কাটবো দেখো মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, ঠিক আছে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব। যদি আমরা কেটে দিই তাহলে আমরা দেখো এইখানে কি কি পাচ্ছি বলো তো, এই জায়গাটাতে আমরা কি কি পাচ্ছি, তাহলে দেখো এখানে আমরা এবার যোগ করব, তাহলে দেখো এই যে এক্স কিউব আর এক্স কিউবকে যোগ করলে আমরা এখানে কত পাবো, পাবো কিন্তু 2x কিউব, ঠিক আছে। আর দেখো এই ওয়াই কিউব আর ওয়াই কিউবকে আমরা যোগ করলে কি পাবো 2y এর কিউব পাবো, বোঝা গেল। আবার দেখো এখানে দেখো কত রয়েছে, দেখো রয়েছে কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওকে। দেখো এবারে কাটাকুটি করবো, তাহলে দেখো ওপরে 2 নিচে 2 কেটে যাবে, তাহলে এইবারে এখানে কত দাঁড়াচ্ছে, এইবারে আমি দেখো এই অংশটাকে মুছে দিয়ে করছি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো আমি এই লেখাগুলোকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো এইবারে তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি এক্স কিউব, আমি যদি একবার এখানে লিখি দেখো তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু এক্স কিউব বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাই তো। তাহলে দেখো এবারে এই যে কিউবগুলো রয়েছে দেখো এই যে কিউবগুলো, তাহলে এই কিউবগুলো যদি সমান চিহ্নের এই দিকে যায় তাহলে কি হবে, দেখো যদি স্কোয়ার ওই দিকে যায় তাহলে কি হয় রুট হয়, এখানে যদি স্কোয়ার থাকতো সেইগুলো যদি সমান চিহ্নের এই দিকে যেত তাহলে কি হতো রুট হতো, কিন্তু এখানে তো কিউব রয়েছে তাহলে হবে কিন্তু কিউব রুট, ঠিক আছে। তাহলে স্কোয়ার যদি ওই দিকে যায় তাহলে কি হয় রুট, যদি এরকম স্কোয়ার থাকতো ওইদিকে গেলে হতো রুট, কিন্তু এখানে যেহেতু কিউব রয়েছে তাহলে এই দিকে গেলে কি হবে কিউব রুট, বোঝা গেল কিউব রুট হবে। তাহলে বোঝা গেল। এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, দেখো এই যে অংশটা এই যতটুকুনিকে আমি বক্স করছি দেখো এই অংশটা হলো কিন্তু ধ্রুবক, কারণ দেখো এই ভগ্নাংশের মধ্যে দেখো কে রয়েছে, তাহলে কে যে অংশটার মধ্যে রয়েছে যে জায়গাটা জুড়ে কে রয়েছে যে বক্সের মধ্যে কে ঢুকে রয়েছে সেই জিনিসটা কি আমরা বলবো ধ্রুবক। তাহলে এই পুরো অংশটা কি ধ্রুবক। এবার এই ধ্রুবকটাকে না আমরা ছোট কিছু একটা ধরে নেব, এই ভাবো আমি ধরে নিচ্ছি, দেখো আমি পাশে লিখছি, ঠিক আছে, আমরা এখানে এরমভাবে লিখছি ধরি এই যে বড় অংশটাকে আমি একটু ছোট কিছু ধরে নিই, ঠিক আছে। যেমন দেখো রুট কি লেখা রয়েছে এখানে রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাই তো। এইটাকে ভাবো আমি শর্টে ধরে নিচ্ছি পি বলে, ঠিক আছে, কি ধরে নিলাম পি।
তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি x/y, ঠিক আছে। এই বড় অংশটাও তো ধ্রুবক, এবারে এই বড় অংশটাকে আমি শর্টে কি ধরে নিলাম, p, তাহলে এর জায়গাতে আমি কি লিখছি, p, ঠিক আছে। তাহলে কি হলো, এইটাও ধ্রুবক এইটাও ধ্রুবক, শুধু আমি এত বড় লিখবো অনেক কষ্ট হবে, তাই জন্য আমি ছোট্ট একটা লেটারে প্রকাশ করে নিলাম, ঠিক আছে। এইবারে দেখো আমরা আবার যোগভাগ প্রক্রিয়া কিন্তু করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কেমন হবে, এক্স ওয়াইটাকে আমরা কোথায় লিখবো, সাইড করে লিখবো, প্লাস এখানে মাইনাস, উপরে আবার ওয়াই দেবো, নিচে এখানে এক্স দেবো। পি এর নিচে কিছু নেই মানে কি, এক রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখবো, পি একটাকে নিচে দেবো, প্লাস মাইনাস এখানে পি দেবো আর এখানে এক দেবো। তাহলে আবার আমরা এখানে পাশে কি লিখবো, পাশে কিন্তু আমরা লিখবো যোগভাগ প্রক্রিয়া বলে, ঠিক আছে, লিখবো কিন্তু যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া বলে কিন্তু আমরা লিখবো। তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো উপরে দেখো এখানে কি লেখা রয়েছে, এক্স প্লাস ওয়াই, তাহলে দেখো আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়াই। এইবারে দেখো নিচে যেটা রয়েছে এক্স মাইনাস ওয়াই, এটা দেখো নিচে রয়েছে, দাগের নিচে, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আগে এটা যেমন আছে লিখি, p+1/p-1। এইবারে এই যে এক্স মাইনাস ওয়াইটা দেখো দাগের নিচে রয়েছে, তাহলে এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না, গুণ হয়ে যাবে। তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আবার আমি বক্স করব। দেখো এই যে বক্সটা আমি করছি, এই বক্সটাও কিন্তু দেখো, এই বক্সটা কি ধ্রুবক, কেন ধ্রুবক, কারণ এই বক্সের মধ্যে কি রয়েছে, পি রয়েছে। তাহলে আমি তো তোমাদেরকে বলেছি পি মানে কি, পি মানে তো এই কেটাই, এই কেগুলোকেই তো আমি শর্টে ধরে নিয়েছি পি। দেখো এই যে কে, এই কেটাকেই তো আমি শর্টে কি ধরে নিয়েছি, পি। তাহলে এইটা যদি ধ্রুবক হয় তাহলে পিটাও তো ধ্রুবক, তাহলে এখানে পি রয়েছে, তার মানে কি এইগুলো সব ধ্রুবক, এই পুরোটা কি ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই ধ্রুবকটাকে যদি আমি তুলতে চাই, এই ধ্রুবকগুলোকে যদি আমি তুলতে চাই, তাহলে কি হবে, এই ধ্রুবকটাকে তুলতে গেলে কিন্তু খুব ভালো করে দেখবে আমাদেরকে কি করতে হয়, এক্স প্লাস ওয়াই লিখতে হয় এবং সমান চিহ্নর জায়গায় ভ্যারিসাস দিতে হয় এবং তারপরে এই অংশটাকে কিন্তু লিখতে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এটাই জানতে চেয়েছিল। দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এই দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে। তাহলে এই হয়ে গেল আমাদের 7 দাগের 1 আর 2 কমপ্লিট। তো দেখো এবারে আমরা স্টার্ট করব 8 দাগের অঙ্কটা। তো দেখো 8 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবেন সেটা আমরা বের করি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে অ্যান্সারে কত দিনে জমিটাকে চাষ করা যাবে। তাহলে দেখো আমরা না ঐকিক নিয়ম ঠিক যেরকমভাবে হয় বা ত্রৈরাসিক পদ্ধতি যেরকমভাবে হয় ঠিক সেইভাবে কিন্তু সাজাবো, কিন্তু অঙ্কটা করব ভেদতত্ত্ব প্রয়োগ করে। তাহলে দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে কত দিন লাগবে, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, লিখবো কিন্তু দিন সংখ্যা, যেটা অ্যান্সারে জানতে চাইবে সেটাকে একদম ধারে লিখবো, ডান দিকে লিখবো, ঠিক আছে। তারপরে এই দিকে তোমরা এবারে লিখতে পারো লোক সংখ্যা, এই দিকে তোমরা লিখতে পারো কি লোক সংখ্যা, এবং আরেকটা দেখবে কি বলে দিয়েছে, একদম প্রথম লাইনটা পড়বে সেখানেই সব কিছু পেয়ে যাবে। দেখো বলে দিয়েছে না 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো, জমির পরিমাণ, জমির লিখবো কি পরিমাণ, ঠিক আছে, জমির পরিমাণ। এইবারে আমরা প্রথম লাইনটা পড়ি, প্রথম লাইনটা, সেইখান থেকেই আমরা দেখবে সমস্ত ইনফরমেশান পেয়ে যাব। দেখো প্রথম লাইনে কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে। তাহলে দেখো এই হলো 15 জন কৃষক, এই হলো 5 দিনে কত বিঘা জমি চাষ করতে পারে, দেখো বলেই দিয়েছে 18 বিঘা জমি কিন্তু চাষ করতে পারে। তারপরে দেখো দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক, তাহলে আবার আমরা কৃষকের ঘরে কত লিখবো, 10 জন। 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে, যদি করতে চায় তাহলে কত দিন সময় লাগবে, ঠিক আছে। তো দেখো এইবারে আমরা কি করব না, এইখানে লিখে নেব যে লোক সংখ্যা মানে কি, দিন সংখ্যা মানে কি, এগুলোকে না এক একটা লেটারে আমরা প্রকাশ করে নেব। যেমন দেখো আমরা প্রথমে এখানে এরকমভাবে লিখে নেব, ধরি দেখো এখানে দিন সংখ্যা রয়েছে না, আমরা এরকমভাবে লিখে নেব দিন সংখ্যা, দেখো প্রথমেই আমরা এরকমভাবে লিখছি দিন সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে দিন সংখ্যাকে আমরা কি ধরে নিচ্ছি, এক্স। এবারে ভাবো লোক সংখ্যা, ভাবো লোক সংখ্যাকে আমি লিখছি, লোক সংখ্যাকে
আমি ধরে নিচ্ছি লোক সংখ্যা ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, লোক সংখ্যা ইজ ইকুয়াল টু কি ওয়াই। তাহলে এখানে দেখো আমি লোক সংখ্যার এখানে কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। এবার দেখো জমির পরিমাণ, তাই তো জমির পরিমাণ, জমির পরিমাণকে আমি ধরে নিচ্ছি জেড বলে। ঠিক আছে, জমির পরিমাণ বলে দেখো আমি লিখছি, এটাকে আমি জেড বলে ধরে নিচ্ছি। তাহলে দেখো আমি এইখানে কি লিখলাম, জেড বলে। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমরা সম্পর্ক নির্ণয় করব। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো আমরা সম্পর্ক নির্ণয় করব, দিন সংখ্যা জানতে চেয়েছে তো, তাহলে দিন সংখ্যার সঙ্গে একবার লোক সংখ্যার সম্পর্ক নির্ণয় করব, আবার দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা চলো একটা একটা করে কাজ করি, জাস্ট একটা একটা করে, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। তাহলে প্রথমে আমরা কার কার সম্পর্ক নির্ণয় করব, খুব ভালো করে দেখবে। যেটা অ্যান্সারে জানতে চেয়েছে দিন সংখ্যা, সেই দিন সংখ্যার সঙ্গে আগে আমরা লোক সংখ্যার করব সম্পর্ক। তাহলে আমরা কার কার সম্পর্ক নির্ণয় করব, দেখো দিন সংখ্যা, আর আপাতত এখন আমরা করব কি লোক সংখ্যা। আর জমির পরিমাণটা এখন বাদ, তাই জন্য আমি কাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে যখন আমরা দুটো সম্পর্ক নির্ণয় করব, দিন সংখ্যা লোক সংখ্যা, তখন মাঝখানের এই জায়গাটা বাদ। ঠিক আছে, এটার দিকে এখন আমরা কি তাকাবোই না। তাহলে তোমরাই বলো যে লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি। দেখো কোনো একটা কাজ, ঠিক আছে, কোনো একটা কাজ যদি অল্প দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, ঠিক আছে, ভাবো 15 জন লোক দিয়ে, এই জায়গাটা কিন্তু আমি চেপে ধরবো। ঠিক আছে, এই জায়গাটা এখন আমি কোনো মানে গুরুত্বই দেবো না, এটার দিকে তাকাবোই না, শুধু লোক সংখ্যা আর দিন সংখ্যাটা দেখো। দেখো 15 জন লোক মিলে 5 দিনে একটা কাজ কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যদি লোক সংখ্যাটা কমে যায়, যদি অল্প লোক কাজে আসে, তাহলে কি আর 5 দিনে কি কাজটা কমপ্লিট হবে? কোনো একটা কাজ 5 দিনে কমপ্লিট হয় যখন লোক আসে 15 জন। এবার যদি 15 জন লোক কাজে না এসে 10 জন আসে, তাহলে তার 5 দিনে হবে না, আরও বেশি দিন সময় লাগবে। তখন সেক্ষেত্রে হয়তো 8 দিন 10 দিন সময় লাগবে। অল্প লোক যদি কাজে আসে, তাহলে কাজটা কমপ্লিট করতে কি আরও বেশি দিন লাগবে। তার মানে কি লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে, আবার লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কমে যাবে। এবার ভাবো যদি 10 জনের জায়গাতে, ভাবো 10 জনের জায়গাতে যদি 100 জন কাজে আসতো, তাহলে 5 দিন কেন, একদিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে গেলে কি দিন সংখ্যা আবার কমে যাবে। তাহলে এইটা বেড়ে গেলে এইটা কমে যায়, এইটা কমে গেলে এইটা বেড়ে যায়। তাহলে এদের মধ্যে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো, ব্যস্ত। তাহলে দেখো আমরা লিখবো জমির পরিমাণকে কিন্তু আমরা স্থির রেখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো জমির পরিমাণ, জমির পরিমাণ স্থির থাকলে, জমির পরিমাণ স্থির থাকলে, যখন আমরা গুরুত্ব দিইনি জমির পরিমাণকে, ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি জমির পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা, লোক সংখ্যা ও আমরা কি লিখবো, লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকে। লোক সংখ্যা ও দিন সংখ্যা কি ব্যস্ত ভেদে থাকে, ব্যস্ত ভেদে থাকে। ঠিক আছে, তাহলে যখন ব্যস্ত ভেদে থাকছে এই ওয়াই মানে লোক সংখ্যা আর এই যে দিন সংখ্যা, তাহলে আমরা ব্যস্ত ভেদে থাকলে কীরকমভাবে লিখবো, ব্যস্ত ভেদে থাকলে কিন্তু আমরা এইভাবে লিখবো, এক্সের সঙ্গে ওয়াই এর সম্পর্ক ব্যস্ত ভেদে, অর্থাৎ এক্স ভ্যারিসাস ব্যস্ত ভেদ মানে আমরা কি লিখবো, ওয়াই। ঠিক আছে, 1/y লিখবো। তাহলে এখানে স্থির কাকে রাখা হয়েছে, দেখো জমির পরিমাণকে। ঠিক আছে, জমির পরিমাণটা ছিল স্থির, আমি দেখবে হাত দিয়ে চেপে ধরেছিলাম। তাহলে স্থির যখন থাকবে আমরা এরকম পাশে লিখে দেবো, যখন জেড ধ্রুবক, ধ্রুবক মানে কি স্থির, যখন জেড ধ্রুবক। বোঝা গেল? এইবারে খুব ভালো করে দেখো, এইটা তো হয়ে গেল। এইবারে আমরা কি করব, দিন সংখ্যা যেটা অ্যান্সারে জানতে চেয়েছে তার সঙ্গে আমরা জমির পরিমাণের সম্পর্ক কিন্তু এবারে আমরা কি করব, সম্পর্ক কীরকম সেইটা কিন্তু দেখব। তাহলে এবারে আমরা কার কার সম্পর্ক দেখব, দিন সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা বাদ দেব কোনটা, দেখবো না কোনটা, এই যে এইটার দিকে আর তাকাবোই না, লোক সংখ্যার দিকে কিন্তু আমরা তাকাবোই না। তাহলে দেখো আমরা যদি এই জায়গাটাকে চেপে ধরে রাখি, তাহলে দেখো 18 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগে। তাহলে যদি একটু কম জমি হয়, ভাবো 12 বিঘা জমি হয়, তাহলে সেটা চাষ করতে কি আরও কম দিন সময় লাগবে। অল্প জমি চাষ করতে অল্প দিন সময় লাগবে, বেশি জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে। তাহলে জমির পরিমাণ বেড়ে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে, জমির পরিমাণ কমে গেলে দিন সংখ্যা কমে যাবে। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি, বলি কিন্তু কি বলবো, এই ধরনের সম্পর্ককে সরল সম্পর্ক। তাহলে আমরা দেখো লিখবো
তাহলে লোক সংখ্যা এবারে কিন্তু স্থির ছিল, তাহলে দেখো আমরা এবারে লিখবো লোক সংখ্যা স্থির থাকলে তাহলে লোক সংখ্যা স্থির থাকলে দেখি কি হচ্ছে। লোক সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে দিন সংখ্যা সরল ভেদে থাকবে, ও দিন সংখ্যা কি হবে সরল ভেদে থাকবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে সরল ভেদে থাকলে কি হবে, জমির পরিমাণ আর দিন সংখ্যা যদি সরল ভেদে থাকে, খুব ভালো করে দেখো, জমির পরিমাণ আর দিন সংখ্যা যদি সরল ভেদে থাকে, তাহলে দেখো দিন সংখ্যা কি এক্স আর জমির পরিমাণ দেখো কি রয়েছে জেড সরল ভেদে, তাহলে এক্স ভ্যারিসাস কি লিখবো আমরা, এক্স ভ্যারিসাস জেড। তাহলে এখানে আমরা কাকে স্থির ধরেছি, চেপে ধরেছিলাম কাকে, লোক সংখ্যাকে। তাহলে আমরা লিখবো কি, যখন কি লিখবো আমরা, ওয়াই ধ্রুবক। ঠিক আছে, যখন ওয়াই ধ্রুবক। তাহলে এইবারে দেখো আমরা এই যে দুটো সমীকরণ পেয়েছি না, খুব ভালো করে দেখবে, এই যে দুটো সমীকরণ, একটা দেখো এই যে এক্স ভ্যারিসাস 1/y এই সমীকরণটা, আরেকটা দেখবে যেটা সমীকরণ পেয়েছি না এক্স ভ্যারিসাস জেড, এই দুটো সমীকরণকে এবারে আমরা কি করব বলো তো, দুটোকেই না পুরো এরকম সমান করে চেপে এক করে দেবো, একদম সেম বানিয়ে ফেলবো। ভাবো এই যে এই একটা সমীকরণ এক্স ভ্যারিসাস 1/y আর এক্স ভ্যারিসাস জেড, দুটোকে চেপে একদম সমান করে দেবো। তাহলে দুটোকে যদি চেপে সমান করে দিই তাহলে কি হবে, মানে একই দুটো সমীকরণকে যদি একটার মধ্যে জুড়ে দিই তাহলে কেমন দেখতে লাগবে দেখো, তখন কিন্তু দেখতে লাগবে এক্স ভ্যারিসাস, দেখো এখানে নিচে রয়েছে ওয়াই, তাহলে আমরা দাগের কোথায় লিখবো, নিচে লিখবো ওয়াই, আর জেডটা উপরে রয়েছে জেড। তাহলে দেখো আমি দুটো সমীকরণকে কি করলাম, এইটা আর এইটাকে পুরো জুড়ে এক করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো যখন জেড আর ওয়াই উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমরা এবারে কি করব বলো তো, এবারে এই ভ্যারিসাসটাকে তুলতে গেলে আমরা কি করতে হয় জানি, সমান চিহ্ন কে, তারপরে দেখো জেড বাই ওয়াই। তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসাই। কে ধ্রুবক বলে কিন্তু অবশ্যই লিখবে, কে হলো কি লিখবো আমরা, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু অবশ্যই সব অঙ্কে লিখবে। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসাই। তো দেখো এক্সের জায়গাতে কত বসাবো, শুধু প্রথম লাইনটা থেকে দেখবে, দেখো এক্সের জায়গাতে 5 বসাবো, তাই তো, কে এর মান তো জানি না। তারপরে দেখো এখানে দেখো রয়েছে জেডের জায়গাতে কত বসাবো, এই দেখো জেড মানে হলো কি 18, এটা আমরা শুধু প্রথম লাইনটা থেকে বের করছি, কিন্তু এই যে এই লাইনটা খুব ভালো করে দেখবে, এইখান থেকে আমরা জাস্ট খুঁজে বের করছি এগুলোকে। ঠিক আছে, তাহলে দেখো এক্সের মান 5 বসালাম, জেডের মান কত 18 বসালাম, এবং দেখো লোক সংখ্যা মানে দেখো ওয়াই এর মান দেখো কত 15, তাহলে আমরা এখানে লিখবো কত 15। তাহলে চলো এবার আমরা কাটাকুটি করি। দেখো তাহলে 3 দিয়ে কাটলে কত হবে, 3 6 18, 3 5 15। তাহলে এইবারে এই সাইডে দেখো আমি অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি 5, তারপরে দেখো এখানে আমরা পাচ্ছি কিন্তু কে ইন্টু, আবার দেখো ওপরে 6 নিচে 5, ওপরে 6 নিচে 5, তাহলে দেখো 5টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার দেখো 6টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 5 5-এ পাচ্ছি 25/6 ইজুগাল টু দেখো কত পাচ্ছি কে। তাহলে এই কে এর মানটাকে এবারে আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে। এইটা হলো কিন্তু 1 নম্বর সমীকরণ, মনে রাখবে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে। তাহলে চলো আমরা এবারে এটাকে লিখবো, খুব ভালো করে দেখো, এই তো দেখো এখানে আমরা এবারে লিখবো কি লিখবো, কে এর মান কে ইজুগাল টু 25/6। তারপরে দেখবে এবারে দ্বিতীয় লাইনে দেখো ওয়াই এর মান কত 10, তাহলে ওয়াই ইজুগাল টু কত 10, জেড ইজুগাল টু কত 12। তাহলে এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে কি লিখবো, বসিয়ে পাই বলে আমরা লিখবো। তাহলে দেখি 1 নম্বর সমীকরণটা আমাদের কাছে কি রয়েছে। দেখো 1 নম্বর সমীকরণে দেখো রয়েছে এইটা, খুব ভালো করে দেখবে, এই যে এক্স ইজুগাল টু, দেখো এক্স ইজুগাল টু কে ইন্টু দেখো কত রয়েছে জেড বাই ওয়াই, এইটা তো রয়েছে। তাহলে চলো এখানে আমরা মান বসাবো,
আবার আমি দেখো বা বলে লিখছি, পাশে পাশে করছি যেহেতু জায়গা নেই, তো এক্স ইজুগাল টু, তাহলে দেখো এখানে কে এর জায়গাতে আমরা কত লিখবো, দেখো কে এর মান এক্ষুনি আমরা বের করেছি, দেখো কে ইজুগাল টু কত 25/6, ঠিক আছে। তারপরে দেখো ইনটু গুণ চিহ্ন দেবো। এইবারে দেখো এখানে উপরের দেখো রয়েছে জেড, জেডের জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো জেডের জায়গাতে নিচে দেখো কত রয়েছে 12, তাহলে আমরা কত লিখবো জেডের জায়গাতে, এখানে লিখবো 12, আর এখানে দেখো রয়েছে ওয়াই, ওয়াই এর জায়গাতে আমরা কত লিখবো, ওয়াই এর জায়গাতে দেখো রয়েছে 10, তাহলে চলো কাটাকুটি করি, 6 একে 6, 6 2 12, ঠিক আছে। আবার আমরা 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 5 25, তাই তো। তাহলে দেখো নিচে 2 ওপরে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত, কেবলমাত্র দেখো পড়ে থাকছে 5, ঠিক আছে। তাহলে এক্স ইজুগাল টু দেখো আমরা কত পাচ্ছি, এক্স ইজুগাল টু পাচ্ছি কিন্তু 5। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে 10 জন লোক মিলে যদি 12 বিঘা জমি চাষ করে তাহলে কত দিন লাগবে, ওই একই অ্যান্সার 5 দিনই কিন্তু লাগবে। তাহলে এখানে কিন্তু তোমরা একটু ছোট করে উত্তর লিখতেই পারো যে 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে 5 দিন লাগবে। 10 দিনে দেখো আমরা লিখবো 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে, 12 বিঘা জমি চাষ করতে 12 বিঘা জমি চাষ করতে 5 দিন লাগবে, 5 দিন লাগবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে দেখবে কি বলে দিয়েছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। তারপরে দেখো বলে দিয়েছে 1/2, 2, এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা এই জায়গাটা বুঝবে। দেখো প্রথমেই কি বলে দিয়েছে, যে লাইনটা সেই লাইনটার নিচে তোমরা দাগ দেবে। প্রথমেই বলে দিয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, অনেকটা বড় লাইন কিন্তু তোমরা দাগ দেবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এরকমভাবে লিখে নেব, মনে করি গোলকের যে আয়তন আছে না, মনে করি এই যে আয়তন, এই আয়তনটাকে না আমরা শর্টে একটা লেটার দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। মনে করি আয়তনকে আমরা কোন লেটার দিয়ে প্রকাশ করব, আয়তন মানে কি ভলিউম, তাই জন্য ভি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আর ব্যাসার্ধকে আমরা কি বলি, ব্যাসার্ধকে আমরা বলি কিন্তু রেডিয়াস, ঠিক আছে। তাই জন্য আমি ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এইবারে যে লাইনটায় কি বলে দিয়েছে, গোলকের, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে গোলকের আয়তন, গোলকের আয়তন আমরা কি বললাম, গোলকের আয়তন হলো ভি, ঠিক আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে এই হলো ব্যাসার্ধ, তার ত্রিঘাত মানে পাওয়ারটা হলো কত 3, ঠিক আছে। ত্রিঘাত মানে পাওয়ার কত 3, তার সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে ভি ভ্যারিসাস আর এর কিউব আয়তন, এই হলো ব্যাসার্ধের ত্রিঘাত, ঠিক আছে। তার সঙ্গে কি ভেদে রয়েছে, সরল ভেদে, বোঝা গেল। আশা করি প্রথম লাইনের মানেটা তোমরা বুঝতে পারলে। এইবারে চলো আমরা দ্বিতীয় লাইনে আসি। দেখো দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে 1/2, 2 এবং 2/1/2 মিটার ব্যাস বিশিষ্ট 3টে গোলক রয়েছে। এইবারের গল্পটা কিন্তু খুব ভালো করে বুঝবে, প্রচণ্ড ইন্টারেস্টিং। দেখো এখানে না ভেবে নাও 3টে এরকম গোলক রয়েছে, গোলক মানে বুঝতে পেরেছো তো, বল, ঠিক আছে। আমরা যে বলে ফুটবল বা ক্রিকেট খেলি না, সেই ধরনের বল। তো এরকম 3টে গোলক রয়েছে, ঠিক আছে। তো এই গোলকগুলোর ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 1/2, ঠিক আছে। তারপরেরটার ব্যাসের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 2, এবং তারপরেরটার ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 2/1/2, ঠিক আছে। এইবারে এই রকম 3টে গোলক রয়েছে, এবং এই গোলকগুলোর মধ্যে কি রয়েছে, গোলকগুলো কিন্তু নিরেট, মানে এর মধ্যে কিন্তু ফাঁকা নয়, এর মধ্যে ভর্তি রয়েছে। কি ভর্তি রয়েছে বলো তো,
তাহলে কি ভর্তি রয়েছে সেটা কিন্তু বলে দেয়নি, আমি ধরে নিলাম ভাবো লোহার গোলক রয়েছে, এগুলো হলো লোহার গোলক, এর ভেতরে কি রয়েছে, লোহা রয়েছে। এইবারে এই তিনটে গোলককে, মানে এই যে তিনটে বল, ভাবো লোহার বল, এই তিনটে ভাবো লোহার বল, এই তিনটে লোহার বলকে যদি আমি গলাই, তাহলে গলালে কি আমি অনেকটা লোহা পাবো, এখান থেকে লোহা পাবো, এখান থেকে লোহা পাবো, আবার এখান থেকেও লোহা পাবো। এই তিনটে বল থেকে যতটা লোহা পাবো সেই লোহা দিয়ে আমি আরও একটা বড় বল বানাবো, আরও একটা বড় বলকে বানাবো। সেই বলটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেইটাই কিন্তু আমার কাছে জানতে চেয়েছে। বোঝা গেল? তাহলে আবারও বলি, তিনটে লোহার ভাবো বল রয়েছে, এই তিনটে লোহার বলকে গলিয়ে আমি যতটা লোহা পাবো সেই লোহা দিয়ে আমি একটা বড় লোহার বলকে বানাবো। ঠিক আছে, তাহলে এর মধ্যে কতটা লোহা রয়েছে, এর মধ্যে কতটা লোহা রয়েছে এগুলো বের করতে গেলে আমাকে গোলকের, বলো তো কিসের মাপ বের করতে হবে? এগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, যখন দেখবে চোঙ করিয়েছিলাম আয়তঘনক, সেইখানেই আমি বলেছিলাম কোনো জায়গার মধ্যে কতটা জায়গা রয়েছে, বা মধ্যে, এর মধ্যে কতটা লোহা রয়েছে, এর মধ্যে বা এর ভেতরে কতটা লোহা রয়েছে, এর ভেতরে কতটা লোহা রয়েছে বের করতে গেলে আমাদেরকে এই গোলকগুলোর কিসের মাপ বের করতে হয় বলো তো? এই গোলকগুলোর আয়তনের মাপ বের করতে হয়। ঠিক আছে, এর ভেতরে কতটা লোহা রয়েছে বের করতে হবে, মানে কি আমাকে এই গোলকের আয়তন জানতে হবে। ঠিক আছে, আর আয়তন জানতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হয় সেটা হলো কিন্তু, খুব ভালো করে জানবে, সেটা হলো কিন্তু ব্যাসার্ধ। কারণ এখানে দেখো বলেই দিয়েছে যে ভি ভ্যারিসাস আর, আর এর কিউব, আর মানে কি ব্যাসার্ধ। আচ্ছা আমি একটু লাইন, আরেকটা লাইন করে নিই। দেখো এইখানে ভ্যারিসাস রয়েছে, তো তাহলে ভ্যারিসাসের জায়গাতে আমি ভ্যারিসাস তুলে দিয়ে ইজুকাল টু দিলাম এবং কে লিখলাম, এবং আর কিউব যেমন আছে আছে। তারপরে এখানে আমরা যেটা লিখি কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে দেখো যেটা বলছিলাম তোমাদেরকে, তাহলে এর মধ্যে কতটা লোহা, এর মধ্যে কতটা লোহা, এর মধ্যে কতটা লোহা আছে জানতে গেলে আমাদেরকে কি বের করতে হবে? আয়তন। এবং আয়তন বের করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই গোলকগুলোর ব্যাসার্ধ। কেন? কারণ দেখো ভি মানে কি আয়তন, আয়তন বের করতে গেলে আমাকে কি জানতে হবে? জানতে হবে আর এর মান, মানে ব্যাসার্ধের মানটা কিন্তু জানতে হবে। তাহলে চলো আমরা ব্যাসার্ধ তো বের করব। আগে দেখি ব্যাস কত। ব্যাস মানে হলো এই পুরো লাইনটা, এই পুরো লাইনটা হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে কি করতে হবে? এর অর্ধেকটা কত আমাকে জানতে হবে। ঠিক আছে, তার মানে এইটার অর্ধেক জানতে হবে। এই যে 1/2 মানে কত? 2 যেমন আছে আছে, তারপর 2-এর সঙ্গে 1কে গুণ করব, 2 1-এ 2, আর এই 1টাকে যোগ করব, কত হবে? 3। তাহলে এই হলো কি ব্যাস। তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে কি করতে হবে? নিচে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। নিচে 2 লিখলাম মানে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, আবার একইভাবে দেখো এইখান থেকে এই এতটা ব্যাস, ব্যাসের মাপ যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হবে কিন্তু, ব্যাসার্ধকে আমি দেখো আর দিয়ে চিহ্নিত করছি, R2। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 1। ঠিক আছে, এখানেও দেখো R1, এই ব্যাসার্ধটাকে আমি R1 বলছি। R1-এর মান আমি দেখো কত পাবো? 3। আর এখানে দেখো কত হচ্ছে? 2 আর 2-এ কত হবে? 4। ঠিক আছে, আবার দেখো এই ব্যাসার্ধের মান কত হবে? এইখান থেকে এতটার মান কত হবে? পুরোটার মান ছিল 2/1/2, অর্থাৎ 2/1/2 মানে হলো 2-এর সঙ্গে 2কে গুণ করবো 4, আর 1-এ কত হচ্ছে? 5। এবার ব্যাসার্ধ বার করবো, মানে এই হাফটা বের করবো, মানে হাফ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু, খুব ভালো করে দেখো, এইটাকে আমি বলবো R3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5, আর নিচে দেখো কত হচ্ছে? 2 আর 2 গুণ করলে 4। তাহলে এইটার ব্যাসার্ধ কত? 3/4। এইটার ব্যাসার্ধ কত? শুধু 1। এইটার ব্যাসার্ধ কত? 5/4। ঠিক আছে, তিনটের ব্যাসার্ধ পেলাম। এইবারে তিনটের ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার আমি এইটার প্রথমে আয়তন বের করব, এইটার আয়তন বের করব, এইটার আয়তন বের করব। ঠিক আছে, তাহলে চলো আমরা সেই কাজটাই করে ফেলি। তাহলে চলো আমরা এইভাবে লিখব যে 3/4 মিটার, 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কি বলবো আমরা? 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে আয়তন বের করবার সূত্র কি? আয়তন বের করবার সূত্র কি তোমরাই বলো। দেখো প্রথমটার আয়তন বের করছি, তাই জন্য আমি V1 বলে লিখলাম। প্রথমটার আয়তন, এই যে প্রথমটার আয়তন বের করছি, তাই V1 বলে লিখবো। বোঝা গেল তো? তাহলে প্রথমেরটার আয়তন কত হবে খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা।
আয়তন বের করবার সূত্র কি দেখো এখানে লেখাই রয়েছে, কে ইন্টু আর এর কি লিখবো আমরা, কিউব। আচ্ছা, এটা যেহেতু আমি প্রথমটার বের করছি, তাহলে প্রথমের ব্যাসার্ধটাকে R1 বলে চিহ্নিত করা রয়েছে, ঠিক আছে। তাহলে কে, তাহলে R1 এর জায়গাতে আমরা কি লিখবো, প্রথম গোলকের ব্যাসার্ধ কত, এই দেখো লেখাই আছে 3/4, এই হলো 3/4, তার মাথায় আমি কত লিখবো, কিউব লিখবো। বোঝা গেল? তাহলে একইভাবে এইখানে খুব ভালো করে দেখো, আমি এখানেই করে ফেলি, কে কে যেমন আছে আছে, তাহলে দেখো কিউবটা একবার 3-এর মাথায় একবার 4-এর মাথায়, 3-এর মাথায় বসলে কত হবে, 3-এর কিউব কত 27, 4-এর কিউব কত 64। বোঝা গেল? পাশে আমরা কি লিখবো, ঘন মিটার, ঠিক আছে, ঘন মিটার বলে লিখছি। একইভাবে দেখো আমরা এবারে কি লিখবো, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে এবারে আমি দ্বিতীয় গোলকটার আয়তন বের করছি, তাহলে আমি V2 বলে লিখছি। আর আয়তন বের করবার সূত্র দেখো এখানেই লেখা আছে, দেখো কে ইন্টু কত, আর এর কিউব। আচ্ছা, এটা যেহেতু দ্বিতীয় গোলক, তাহলে ওর ব্যাসার্ধটাকে দেখো R2 বলে চিহ্নিত করা আছে, ঠিক আছে। তাহলে কে যেমন আছে আছে, আর এর জায়গায় R2 এর জায়গাতে আমরা কত লিখবো, দেখো 1, তারপরে এখানে কিউব, তাহলে দেখো কত হচ্ছে 1 ইন্টু 1-এর কিউব কত 1, তাহলে এখানে কত হচ্ছে, কে আর 1কে গুণ করলে হবে কে ঘন মিটার, ঠিক আছে। এইবারে দেখবে খুব ভালো করে, তাহলে দুটো ঘনকের, দুটো গোলকের কিন্তু আমরা আয়তন বের করেছি। এবার এই গোলকটার আয়তন বের করব। এই গোলকের ব্যাসার্ধ কত, 5/4। তাহলে দেখো আমরা এবার কি লিখবো, 5/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন বের করবার সূত্র কি জানি আমরা, কে ইন্টু আর এর কিউব, সেটাই তো জানি আমরা। এবারে এর আরটাকে R3 বলে লিখবো, কারণ এটা তো লাস্ট গোলক, তাই জন্য। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, কে। এবারে দেখো R3 এর জায়গাতে আমরা কত লিখবো, 5/4। এখানে যেমন কিউব আছে আমরা কিউব দেব, ঠিক আছে। তারপরে দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে কিউবটা কোথায় বসবে, একবার 5-এর মাথায় একবার 4-এর মাথায়। 5-এর মাথায় কিউব বসলে কত হবে, 5-এর মাথায় কিউব বসলে কিন্তু হবে 125, 4-এর মাথায় কিউব বসলে হবে কিন্তু 64। পাশে আমরা কি লিখবো, ঘন মিটার, ঠিক আছে। তাহলে বলো প্রথম গোলকটার, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, প্রথম গোলকটার ভেতরে কতটা লোহা আছে। আমি যদি পুরো মুছে দিই, দেখো প্রথম গোলকের ভেতরে কতটা লোহা আছে বলো তো। দেখো প্রথম গোলকের ভেতরে লোহা আছে, খুব ভালো করে দেখবে, এই যে এইটা দেখো আমি বক্স করছি, ঠিক আছে। এই যে প্রথম গোলকের ভেতরে লোহা আছে কত, কে ইন্টু 27/64, এতটা লোহা আছে। আবার এই যে দ্বিতীয় গোলকের ভেতরে, এর ভেতরে কতটা লোহা রয়েছে, রয়েছে কিন্তু কে, ঠিক আছে। আবার তৃতীয় গোলকের ভেতরে কতটা লোহা আছে, আমি যদি মুছে দিই, দেখো তৃতীয় গোলকের মধ্যে লোহা আছে এইটা, কে ইন্টু কত 125/64, এই এতটা লোহা আছে। এবারে প্রথম গোলকের ভেতরে যতটা লোহা বের করব, এর ভেতরে যতটা লোহা বের করব, এর ভেতরে যতটা লোহা বের করব, করে গলিয়ে যতটা লোহা পাবো, এই গোলক এই গোলক এই গোলক থেকে মোট যতটা লোহা পাবো, সেই লোহা দিয়ে আমরা এই গোলকটাকে বানাবো, ঠিক আছে। তাহলে এই গোলকটার ভেতরে বলো তো তোমরা টোটাল কতটা লোহা আছে এই গোলকটার ভেতরে। এই গোলকের ভেতরে রয়েছে এই গোলকের লোহা, অর্থাৎ এই যে এই লোহাটা রয়েছে, যোগ এই যে এইটার লোহা রয়েছে, যোগ এইটার লোহা রয়েছে। অর্থাৎ এখানে দেখো আমি যদি যেখানে মুছে দিয়ে করি, তাহলে রয়েছে এই লোহাটা, ঠিক আছে। তাহলেই তো পেয়ে যাব আমরা যে এই গোলকের মধ্যে কতটা লোহা রয়েছে। তাহলে চলো সেটাকেই আমরা লিখে ফেলি, নতুন গোলকের মোট আয়তন। তাহলে আমরা চলো এখানে লিখবো নতুন গোলকের আয়তন। তাহলে দেখো আমরা কি লিখবো, নতুন গোলকের আয়তন। তাহলে কত হবে তোমরাই বলো। দেখো প্রথম গোলকের মধ্যে লোহা রয়েছে কত, আমি এটাকেই দেখে দেখে টুকে দিচ্ছি, কে ইন্টু 27/64 প্লাস কে, দ্বিতীয় গোলকের মধ্যে দেখো রয়েছে কতটা লোহা কে, এবং লাস্ট গোলকটার মধ্যে দেখো কতটা লোহা রয়েছে, খুব ভালো করে দেখবে, কে ইন্টু 125/64। চলো এবারে আমরা লসাগু করি, করলেই তো হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো লসাগু করব, লসাগু কত হবে, দেখো এখানেও 64 এখানেও 64। তাহলে দেখো 64 দিয়ে 64কে ভাগ করলে কত হবে, 1, 1-এর সঙ্গে এইটাকে গুণ করলে কত হবে 27K। আচ্ছা, কে এর সঙ্গে এই 64কে গুণ করে দেবো, করলে কত হবে 64K। আবার দেখো 64 দিয়ে 64কে ভাগ করলে কত হবে 1, এবং 1-এর সঙ্গে এই পুরোটাকে গুণ করলে কত হবে 125K।
তাহলে দেখো আমরা এইখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো আমরা 64 যেমন আছে আছে, আর এই যে 27, 64 আর 125 গুণ করলে কত হবে, হবে কিন্তু 216 কে হবে। ঠিক আছে, পাশে আমরা কি লিখব, ঘন মিটার। তাহলে এবারে বলো তোমরা, এই যে নতুন গোলকটার মধ্যে মোট কতটা লোহা রয়েছে, এই এতটা লোহা রয়েছে, ভাবো এই এতটা কিন্তু লোহা রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এইবারে দেখো আমি এই যে সাইডের গোলকগুলোকে না মুছে দিচ্ছি এবারে, তো আমি দেখো এইগুলোকেও মুছে দিচ্ছি, এবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। তো দেখো আমি এবারে এখান থেকে দাগ কেটে অঙ্কটাকে করছি প্রশ্নানুসারে বলে, আমি দেখো লিখছি প্রশ্নানুসারে। তাহলে বলো নতুন গোলকের মধ্যে টোটাল কতটা লোহা রয়েছে, দেখো টোটাল রয়েছে কিন্তু 216/64 কে, এই এতটা লোহা কিন্তু রয়েছে। তাহলে আমি দেখো এই দিকে কি লিখলাম, এই যে সমান চিহ্নের দেখো আমি এই দিকে কি লিখলাম, লিখলাম কিন্তু এই গোলকের মধ্যে কতটা লোহা রয়েছে, অর্থাৎ এই গোলকটার আয়তন লিখলাম। আমি এইখানে কি লিখলাম, নতুন গোলকের আয়তন। তাহলে দেখো আমি যদি এই দিকে নতুন গোলকের আয়তন লিখি, তাহলে আমি এই দিকে কি লিখব, নতুন গোলকের আয়তনের সূত্র। তাহলে বলো নতুন গোলকের আয়তনের সূত্র কি হবে, গোলক নতুন হোক আর পুরনো হোক, আয়তনের সূত্র কি, দেখো আয়তনের সূত্র হলো, তোমরা এইখানে দেখবে কিন্তু ভালো করে, আয়তন বের করবার সূত্র হলো, আয়তন মানে কি ভি, ভি বের করবার সূত্র হলো কে ইন্টু আর কিউব, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখবো, আয়তন বের করবার সূত্র কে ইন্টু আর কিউব, আর মানে কি ব্যাসার্ধের কিউব, তাই তো। আচ্ছা, বড় গোলকের ব্যাসার্ধ কত রয়েছে, দেখো বড় গোলকের ব্যাসার্ধ হলো কিন্তু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর কিউব। তাহলে ভি বের করবার বা আয়তন বের করবার নিয়ম হলো কে ইন্টু ব্যাসার্ধের কিউব, তাহলে আমিও তাই করলাম কে ইন্টু ব্যাসার্ধের কিউব। তাহলে এইটা হলো কি গোলকের আয়তন বের করবার সূত্র, আর এটা হলো কি আয়তন, বোঝা গেল। তাহলে চলো এবার কাটাকুটি করি, এই দিক থেকে কে আর কে কাটবো, তাহলে আর ইজুগাল টু কত হবে, খুব ভালো করে দেখবে, দেখো এই কিউবটা সমান চিহ্নের যদি এই দিকে চলে যায় তাহলে কি হবে, হবে কিন্তু ঘনমূল হবে। ঠিক আছে, এখানে 3 বসাবো, এটাকে আমরা কি বলি, ঘনমূল। ঠিক আছে, বা কিউব রুট। ঠিক আছে, কিউব রুট। তাহলে 216 কিউব রুট কত, 6, 64 কিউব রুট কত, 4, 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 2 4, তাহলে আর ইজুগাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 3/2। আর মানে কি, আর মানে হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কত পেলাম, 3/2। ঠিক আছে, কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য কত, তাই তো, অ্যান্সারে কি জানতে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে দেখো আমি এইখানেই অঙ্কটা করে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, অ্যান্সারে জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব অতএব ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে ব্যাসার্ধ যদি হয় 3/2, তাহলে ব্যাস অর্থাৎ পুরোটার মাপ কত জানতে চেয়েছে, ব্যাসার্ধ যদি হয় 3/2 তাহলে পুরোটার মাপ কত, তাহলে এখান থেকেই পুরোটার মাপ কত, তাহলে এটাকে ডবল করে দেবো, 3/2কে কী করবো, তাহলে ডবল করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, 3/2 তাকে ডবল করব। ঠিক আছে, তাহলে ডবল করলে কি হবে, নিচে 2 ওপরে 2 কেটে যাবে, অ্যান্সার কি পাচ্ছি আমরা, 3 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এই পুরোটার মাপ কত পেলাম, এই যে পুরো ব্যাসটার মাপ পেলাম কিন্তু 3। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে দেখো এখানে দুটো চলরাশির কথা বলে দিয়েছে, কিন্তু চলরাশিগুলো কি সেটা কিন্তু আমরা জানি না, শুধু বলে দিয়েছে দুটো চলরাশির সমান হলো একাকে ওয়াই, ওয়াই হলো দুটো চলরাশির সমষ্টির সমান, মানে দুটো চলরাশির যা যোগফল হবে সেটা একাই হলো ওয়াই। তারপরে দেখো বলে দিয়েছে যার একটি এক্সের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স ইজুগাল টু 1 হলে ওয়াই ইজুগাল টু -1 হলে এবং এক্স ইজুগাল টু 3 হলে ওয়াই ইজুগাল টু 5 হলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে দেখো বলে দিয়েছে এখানে দুটো চলরাশির কথা বলেছে, কিন্তু চলরাশিগুলো কি সেটাই আমরা কেউ জানি না। তো প্রথমে আমাদের কাজ হবে চলরাশিগুলোকে আগে একটা মনে করে নেওয়া, যে মনে করি দুটি চলরাশি হলো, দুটি চলরাশি হলো, ঠিক আছে, দুটি চলরাশি হলো, তো দুটো চলরাশি কি কি আমরা জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি একটা হলো পি আর একটা হলো কিউ। ঠিক আছে, এই হলো দুটো চলরাশি। এইবারে প্রথম লাইনটায় ভালো করে দাগ দেবে, দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ওয়াই,
দুটো চলরাশির সমষ্টির সমান। তাহলে দেখো কি বলে দিয়েছে, ওয়াই, এই হলো তো ওয়াই। তারপরে দেখো কি বলে দিয়েছে, ওয়াই দুটি চলরাশির সমষ্টির সমান। তাহলে দেখো দুটো চলরাশি কি কি, পি আর কিউ। তাহলে দেখো ওয়াই দুটো চলরাশির সমষ্টির সমান, সমান বলে দেখো আমি কি চিহ্ন দিলাম, সমান চিহ্ন। ওয়াই দুটো চলরাশির, এই হলো সমষ্টি, তার সমান। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের লাইনে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। এর পাশের লাইনটায় দেখো বলে দিয়েছে যার একটি এক্স এর সঙ্গে সরল ভেদে রয়েছে, যার একটি, অর্থাৎ এই যে দুটো চলরাশি তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো এই যে দুটো চলরাশি, দেখো একটা পি আর একটা কিউ, তাদের মধ্যে একটি, মানে ভাবো এই পিটা, কি বলে দিয়েছে, যার একটি, এই দুটো চলরাশির মধ্যেই একটা, ভাবো পিটা কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, পিটা বলে দিয়েছে কিন্তু এক্স এর সঙ্গে সরল ভেদে রয়েছে। তাহলে দেখো কি বলে দিয়েছে, পি এক্স এর সঙ্গে সরল ভেদে, তাহলে পি ভ্যারিয়াস আমরা কি লিখতে পারি, এক্স। বোঝা গেল? তারপরে দেখো আবার একইভাবে আমি এখানে দেখো দাগ কাটছি, তারপরে দেখো আবারও কি লেখা রয়েছে তোমরা দেখবে, বলে দিয়েছে অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে অপর আরেকটা চলরাশি কি, কিউ। তাহলে বলে দিয়েছে এই কিউটা কি বলে দিয়েছে, এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে আমরা এবারে কি লিখবো, 1/x, এইভাবে লিখবো। বোঝা গেল তো? আচ্ছা, এটাকে না আমি এইরকম সাইডে করে লিখছি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। দেখো আমি যদি এইখানে লিখি, যেখানে দেখো বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, প্রথম থেকে আমি আরেকবার বলছি, দেখো বলে দিয়েছে এক্স এর চলের সঙ্গে যার একটি, এক্স এর চলের সঙ্গে যার একটি, অর্থাৎ এই যে ভাবো পিটা এক্স এর চলের সঙ্গে সরল ভেদে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো বলে দিয়েছে অপরটা, মানে এই যে কিউটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এই ব্যস্ত ভেদে এইভাবে লিখলাম। বোঝা গেল তো? তাহলে আমি এবারে দেখো, আমি যদি এইভাবে করি, ভ্যারিয়াসটাকে যদি এখান থেকে তুলে দিতে চাই, তাহলে আমরা কি করব, পি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কে 1 বলে লিখছি ইন্টু এক্স। আবার একইভাবে আমি যদি এখান থেকে দাগ কেটে ফেলি, তাহলে দেখো কিউ ইজ ইকুয়াল টু, আমি যদি ভ্যারিয়াসটাকে তুলে দিতে চাই, তাহলে এবার এখানে আমরা কি লিখবো, K2 ইন্টু 1/x। বোঝা গেল? তাহলে এইখানে আমরা কিন্তু লিখবো কি, K1, K2, এগুলো কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই K1 আর K2 কি হলো, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখানে আমরা পি এর মান কি পেলাম, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে আমরা পি এর মান কি পেলাম, K1x। কিউ এর মান দেখো কত পেয়েছি, K2 ইন্টু 1/x। দেখতে পেয়েছো তো? তাহলে চলো আমরা না এবার এখানে মানগুলোকে বসাবো। তাহলে দেখো y ইজ ইকুয়াল টু, দেখো কত হবে, পি এর জায়গাতে আমরা কত লিখবো, পি এর মান দেখো আমরা কত পেয়েছি, K1x প্লাস, এবারে দেখো এখানে খুব ভালো করে দেখবে, কিউ এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো কিউ এর মান দেখো আমরা কত পেয়েছি, K2 ইন্টু 1/x। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে চলো আমরা মান বসাবো। কীরকমভাবে মান বসাবো, কোথায় দেখো মানগুলো দেওয়া রয়েছে, দেখো প্রথমেই দেখবে দাগ দেবে, এক্স এর মান দেখো বলে দিয়েছে 1 আর ওয়াই এর মান হলো -1। তাহলে বোঝা গেল? এবারে চলো মানগুলোকে বসাবো। তার আগে আর একটা লাইন আমরা করে নেবো, জাস্ট আর একটা লাইন, K1x প্লাস, তাহলে দেখো কে ইন্টু, দেখো এই পয়েন্ট মানে কি, ইন্টু 1 যদি করে নিই, তাহলে কে বাই, আচ্ছা এখানে সরি, এখানে K2 হবে, ঠিক আছে। K2-র সঙ্গে যদি 1কে গুণ করে নিই, তাহলে কি হবে, K2/x। তাহলে এই হলো আমাদের কি 1 নম্বর সমীকরণ। এবারে তোমরা বইতে দাগ দিয়েছো, তো চলো আমরা মানগুলোকে বসাবো। মানে দেখো বলে দিয়েছে এক্স এর মান 1, ওয়াই এর মান -1। ওয়াই এর জায়গাতে আমরা কি লিখবো, -1, ঠিক আছে। আর এক্স এর জায়গাতে আমরা কি লিখবো, দেখো এখানে তো কোনো চিহ্ন নেই, গুণ চিহ্ন, এক্স এর জায়গায় 1 লিখবো। আবার খুব ভালো করে দেখবে, K2 এর জায়গাতে দেখো কত লেখা রয়েছে, K2, এক্স এর জায়গাতে আমরা কত লিখবো, 1 লিখবো। তাহলে দেখো এখানে কি থাকছে, -1, তাহলে কে এর সঙ্গে 1কে গুণ করলে হবে কে, আবার সরি এখানে K1 রয়েছে, আবার দেখো K2-কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, হবে কিন্তু K2। তাহলে দেখো আমরা এখানে যে সমীকরণটা পেলাম, এটাকে যদি আমি দেখো উল্টে লিখি, অর্থাৎ দেখো K1 প্লাস K2, অর্থাৎ দেখো এই অংশটাকে আমি সমান চিহ্নের এই দিকে লিখছি, আর -1টাকে এই দিকে লিখছি, ঠিক আছে। তাহলে এই আমরা পেলাম কত নম্বর সমীকরণ, এটাকে আমি দিচ্ছি ভাবো 2 নম্বর সমীকরণ বলে, ঠিক আছে। একইভাবে আবার আমরা মানকে বসাবো, আবার আমরা মান বসাবো।
এবারে ওই একইভাবে আবার এই সমীকরণটাকে লিখবো, ঠিক আছে। দেখো ওয়াই ইজুকাল টু k1x প্লাস কী লিখবো আমরা, k2/x, আবার ওই একই জায়গাতে আমরা মান বসাবো, ঠিক আছে। এবারে কত বসাবো তোমরা কিন্তু দাগ দেবে, এক্সের জায়গায় 3 এবং ওয়াই এর জায়গাতে 5। ওয়াই এর জায়গাতে চলো আগে আমরা বসাই 5, আর এক্সের জায়গাতে আমরা কত বসাবো, বসাবো কিন্তু 3 বসাবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এক্সের জায়গাতে কত বসাবো, 3 বসাবো। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে 3কে লিখবো, ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে 3 প্লাস আবার দেখো k2 এর জায়গায় k2, এক্সের জায়গাতে কত বসাবো, 3 বসাবো। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 5। তাহলে k1 আর 3কে গুণ করলে কি হবে, হবে কিন্তু 3k1। আবার দেখো এখানে রয়েছে কি k2 বাই কত রয়েছে 3। তাহলে চলো এখানে ভগ্নাংশের যোগ করি, তো লসাগু দেখো কত হচ্ছে 3। তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে কি 1 তো, তাহলে দেখো কোনাকুনি গুণ করবো, এই 3-এর সঙ্গে 3k1কে গুণ করলে কি হবে 9k1, তাই তো। আবার দেখো 1-এর সঙ্গে এই যে 1-এর সাথে k2কে গুণ করলে কি হবে, হবে কিন্তু k2। তাহলে এবার এই একটাকে মুছে দিই, ঠিক আছে। আর এইখানে 5 যেমন আছে দেখো লিখে দিচ্ছি। আবার একইভাবে দেখো দাগের নিচে রয়েছে 3, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, হবে কত 3 5 15, হচ্ছে কত 9k1 প্লাস k2। এবারে এই অংশটাকে আমি কি করছি, এই দিকে লিখছি, অর্থাৎ 9k1 প্লাস k2 ইজুকাল টু কত 15, ঠিক আছে। তাহলে এই হলো কি 2 নম্বর, সরি এটা হবে কি 3 নম্বর সমীকরণ, 2 তো করে দিয়েছি। তাহলে দেখো আমরা 2 নম্বর সমীকরণ কি পেয়েছি, খুব ভালো করে দেখো 2 নম্বর সমীকরণ পেয়েছি, এই দেখো k1 প্লাস k2 ইজুকাল টু কি -1, ঠিক আছে। আবার দেখবে 3 নম্বর সমীকরণ দেখো পেয়েছি আমরা কিন্তু এইটা। এবারে আমরা কি করব, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করব। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখব, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বরকে বিয়োগ করে পাই, 2 নম্বরকে বিয়োগ করে পাই। তাহলে চলো আমরা এবারে বিয়োগ করব, কাকে কাকে বিয়োগ করব, 3 নাম্বার থেকে 2 নাম্বারকে। তাহলে দেখো 3 নাম্বার থেকে 2 নম্বরকে বিয়োগ করব, আমি দেখো এই সাইডে করছি, ঠিক আছে। দেখো 3 নাম্বার সমীকরণ দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু 9k1 প্লাস, আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে k2 ইজুকাল টু কত 15। আর দেখো 2 নম্বরে দেখো এখানে কি লেখা রয়েছে, এই যে দেখো এইটা লেখা রয়েছে k1 প্লাস k2 ইজুকাল টু দেখো এখানে কি লেখা রয়েছে -1। তাহলে দেখো এই হলো -1। তাহলে চলো আমরা এবার চিহ্ন চেঞ্জ করি, মাইনাস করব, প্লাসটাকে আমরা কি করব মাইনাস করব, আবার এই মাইনাসটাকে আমরা কি করব প্লাস করব। তাহলে দেখো -k2 প্লাস k2 কেটে যাবে। তাহলে এবারে দেখো 9k1 থেকে যদি একটা k1 মাইনাস চলে যায়, তাহলে এখানে কি পড়ে দেখবে 8k1। 15 আর 1কে যদি আমি যোগ করি, যোগ রয়েছে, তাহলে কত হবে 16। তাহলে এখানে খুব ভালো করে দেখবে k1 ইজুকাল টু, তাহলে দেখো 8 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ, 8 কে 8, 8 দুগুণে 16। তাহলে দেখবে k1 ইজুকাল টু আমরা কত পাচ্ছি 2। এইবার এই k1 এর মানটাকে তোমরা যে কোনো সমীকরণে বসাতে পারো, চাইলে 2তেও বসাতে পারো, 3এও বসাতে পারো, যেখানে খুশি। তো আমি দেখো 2 নাম্বার সমীকরণেই বসাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো k1 এর মান কি লিখবো, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো এবারে আমরা 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে কি বলে দিয়েছি, k1 প্লাস k2 ইজুকাল টু দেখবে কত লেখা রয়েছে -1, তাই তো। তাহলে দেখো k1 এর জায়গাতে আমরা কত বসাবো 2 বসাবো, প্লাস আবার দেখো k2 এর জায়গায় তো k2 বসাবো, -1। এইবারে দেখো এই 2টাকে সমান চিহ্নের যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি হবে -2 হয়ে যাবে। তাহলে দেখো -1 যেমন আছে 2 সমান চিহ্নের এইবারে চলে আসলে -2। তাহলে k2 ইজুকাল টু আমরা দেখো কত পাচ্ছি, দেখো k2 ইজুকাল টু দেখো আমরা পাচ্ছি কিন্তু -1 আর -2তে হবে কত -3। বোঝা গেল। এইবারে আমরা কি করব, উত্তর লিখব। তাহলে চলো এবার আমাদের উত্তরের পালা। তাহলে উত্তরটাকে আমরা যখন লিখব, সেখানে আমরা কি লিখব, আমি দেখো এই অংশটাকে মুছে দিচ্ছি, এইগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। আমরা এই যে 1 নম্বর সমীকরণটা দেখছো, এইখানে এই যে k1 এর জায়গায় দেখবে k1 এর মানটাকে লিখবো 2কে, আর
K2 এর জায়গায় -3কে কিন্তু লিখবো, এই 1 নম্বর যে সমীকরণটা রয়েছে না এই জায়গাটাতে। ঠিক আছে, আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে আগে আমরা দেখি। জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আমরা মানটাকে বসাবো। ঠিক আছে, এই যে 1 নম্বর সমীকরণে, তাই জন্য আমি আগে এখানে লিখে নেবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটাকে আগে আমি দেখে দেখে টুকবো। দেখো এইখানেই দেখো লেখা রয়েছে, আমি দেখে দেখে টুকছি। y = k1 x প্লাস k2 বাই এক্স, তাই তো। এবার আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, চলো এবার মানটাকে বসাই। y যেমন আছে এখানে বসাবো, তারপরে দেখো রয়েছে কি, দেখবে k1 রয়েছে, k1 এর জায়গাতে আমরা কত লিখবো 2, দেখো 2 ইন্টু এখানে দেখবে কত লেখা রয়েছে x প্লাস k2 এর জায়গাতে কত লিখবো, এই দেখো k2 এর মান হলো কিন্তু -3 বাই এক্স। তাহলে দেখো এখানে প্লাসে আর এখানে মাইনাসে কি হবে, আগে দেখি 2x লিখি, প্লাসে আর মাইনাসে হবে কিন্তু মাইনাস, তারপরে 3/x আর এখানে y। তাহলে দেখো আমরা y = কত পেলাম, 2x মাইনাস 3/x, এই হয়ে গেল। তাহলে চলো এবার জাস্ট অ্যান্সারটাকে লিখবো। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা এরকমভাবে উত্তর লিখব, এক্স ও ওয়াই এর মধ্যে কি লিখবো, নির্ণেয় সম্পর্ক, মধ্যে নির্ণেয় সম্পর্ক। তাহলে কি হবে নির্ণেয় সম্পর্ক, নির্ণেয় সম্পর্ক হবে এক্স আর ওয়াই এর মধ্যে নির্ণেয় সম্পর্ক এইটা। খুব ভালো করে দেখো, এই যে এইটা y = 2x মাইনাস 3/x। তাহলে এই হয়ে গেল আমাদের কি, অঙ্কটা শেষ।